সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা সেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। শুক্রবার ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা করছে কাতার সরকার। এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। এদিকে রাতে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে। এতে তাঁর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, আমাদের বিস্তারিত জানান। সাবরিনা, রাত ৮টার কিছুক্ষণ পরে এখানে আজকে এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান। তিনি এই মুহূর্তে হসপিটালের ভেতরে অবস্থান করছেন এবং এখানে যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে তিনি বৈঠক করছেন সেই মেডিকেল বোর্ডে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং এই মেডিকেল বোর্ডে এখন ভেতরে রয়েছেন দেশীয় চিকিৎসকদের পাশাপাশি চীনা চিকিৎসক দল এবং যুক্তরাজ্যের চিকিৎসক দল। এবং বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ের তথ্য, সবশেষ তথ্য হলো যে এই মুহূর্তে ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে আজকে পাঠানোর কথা ছিল সেটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আরেকটি নতুন এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে, সেটিও আসছে কাতার সরকারের ব্যবস্থাপনায়। এটা আগামীকাল নাগাদ ঢাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এয়ার ট্রাভেল করার মতো যথোপযুক্ত থাকলে আগামীকাল রাতে অথবা রবিবার তাকে ইংল্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। এবং তাকে কেন্দ্র করে আমাদের এই এভারকেয়ার হসপিটালের সামনে বিভিন্ন সুধীজন ভিড় করেছেন। তাদের সাথে তারা প্রত্যাশা করছেন, তাদের দোয়ার কথা জানাচ্ছেন। এবং সারা দেশে আজকে জুমার নামাজের পরেই নেতাকর্মীরা সহ বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে এবং বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তিনি যেন স্বাভাবিক রাজনৈতিক কর্মজীবনে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা করা হচ্ছে, সেই দোয়া করা হচ্ছে। আমি এমন একজনকে সাথে কথা বলবো যিনি ঢাকার বাইরে থেকে এসেছেন শুধুমাত্র এখানে তার বেগম খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানাতে, দোয়া জানাতে। আমরা একটু কথা বলতে চাই, আপনি এখানে কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এখানে আসছি। আমাদের কুমিল্লাতে আমি দোয়া করি উনি যেন আমাদের মাঝে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমি জন্মের পরে এরকম দেখি নাই। ওনার যে ভালোবাসা, ওনাদের কর্মীর ভালোবাসা সারা বাংলাদেশ বহির্বিশ্বে ওনার জন্য যেভাবে সবাই হাত তুলে দোয়া করতেছে, ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের নেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের কুমিল্লাতে ওনার জন্য প্রতিদিন আমাদের পার্টি অফিসে প্রতিদিন কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে। জি, যেমনটি শুনছিলেন, আসলে কুমিল্লা সহ সারা দেশে এই দোয়া মাহফিল হচ্ছে। বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজের পরে প্রতিটি মসজিদে তার জন্য দোয়া হয়েছে। এবং এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও তাদের জন্য বিশেষ প্রার্থনা করছেন। তো এই ছিল সাবরিনা, রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। আফজাল, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বাদ-জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে ঢাকায় এসেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন পুত্র তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন এস এম আরিফ। লন্ডন থেকে ঢাকা পৌঁছেই বেলা 12টার দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। 2.5 ঘন্টা অবস্থান করেন হাসপাতালে, খোঁজ খবর নেন বেগম জিয়ার চিকিৎসার।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের আশেপাশে ভিড় করেন নেতাকর্মীরাও। উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সবার মনে। যেভাবে সারা বাংলাদেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে, এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? সিম্বল হিসেবে শুধু বাংলাদেশে বেঁচে থাকলেই গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে গোটা বাংলাদেশের মানুষ মনে করে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির মহাসচিব দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেন। 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এর মধ্যে 2 বছর তিনি একটা নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য রবিবার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদ সহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। মেডিকেল বোর্ড আবারও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে লন্ডনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে রোববার যাত্রা করতে পারেন বেগম খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়া সফরসঙ্গী হতে সকালে দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইলিয়াস মাদবরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সফর সঙ্গী হতে দেশে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতার মধ্যেই চিকিৎসা চলছে। ইলিয়াস মাদবর, মাইটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দলের চেয়ারপারসনের অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আমির খুসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সে চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। তিনি জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন আছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের জায়গায় এটার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, বাংলাদেশের মানুষ আবার তাদের মালিকানা ফিরে পায়। যদি সবচেয়ে বেশি কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা তাদের কাছে মুখ্য। তবে বড় ধরনের কোনো সংকট না ঘটলে নির্ধারিত সময় রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। আজ কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এদেশের জনগণের হৃদয়ে রয়েছে, সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করছে। আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে, মানুষের সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তটা তার, তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন এখন অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার এবং একই সাথে বাংলাদেশের নাগরিক। এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পার্ট হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সেই প্রক্রিয়া, সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি। দেশে আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় শামস্তাবরেজ উচ্ছ্বাসের রিপোর্ট। ভোটসহ 5 দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে 8 দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। বিকেল 3টায় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চে উপস্থিত হন 8 দলের নেতারা। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, গত 54 বছরে কাটেনি রাজনৈতিক সংকট। মানুষ খুন করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আবার খুন করে পালিয়েছে দলটি। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামাতের আমির। ফেসিবাদ কালো না লাল, কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফেসিবাদকে বরদাস্ত করবে না। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমার সৎ নেতৃত্বে সম্পদের অভাব থাকলে হাজার লক্ষ কোটি টাকার দেশে পাচার হতো না। আগামী একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদামুক্ত আন্দোলন, জালেমুক্ত আন্দোলন, ধর্ষণমুক্ত আন্দোলন, সর্বোচ্চ আন্দোলনের বাংলাদেশ থাকতে পারবে ইনশাআল্লাহ। 8 দলের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন দলের নেতারা। শামস্তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার রয়েছে। এনসিপি চায় সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। শুক্রবার রাজধানীর শেরাটন হোটেলে এনসিপি আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন করবে না। এনসিপি নির্বাচন চায়, তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে চায় এনসিপি। সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি, জুলাই সনদ আদেশ হয়েছে, বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে।
তবে আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের সব বিষয়ে দ্রুত সমাধান হওয়ার নেই। ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। শুক্রবার সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে এখনো সরকারের কাছে কোনো তথ্য নেই। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করবো, দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন চান বলে উল্লেখ করেন তিনি। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবই। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ। দেশকে সুন্দর করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতায় যেতে ষড়যন্ত্র শুরু করেছে। যারা এতদিন নির্বাচনের জন্য তাগিদ দিয়েছে, তারাই এখন নির্বাচন পেছানোরও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন চরমনাই পীর। আপনারা নিয়ম অনুযায়ী সবচেয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবে ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন এবং দিনের দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ভূমিকম্পে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্তত 6 লাখ ভবন, আর এর মধ্যে 321টি ভবন রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ঢাকার এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মাইটিভিকে দেয়া সাক্ষাৎকারে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ছাড়াও যেসব ভবন নির্মাণে অনিয়ম রয়েছে সেগুলোর মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মুজিবুর রহমানের বিশেষ রিপোর্টে। মেগাসিটি রাজধানীর পুরনো ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যান নকশা জাল করে কিংবা অবৈধভাবে গড়ে উঠেছে বহু ভবন। সাম্প্রতিক ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এসব ভবন আবার উঠে এসেছে আলোচনায়। গেল মাসের উচ্চ মাত্রায় ভূমিকম্পের রাজধানীতে বেশ কিছু ভবনে ফাটল ও হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত নগরবাসী। রাজধানীতে অপরিকল্পিত ভবন নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি ইমারত আইন। অনেক ভবনে জালিয়াতি করে অনুমোদন 5 তলা হলেও নির্মাণ হয়েছে 7 তলা বা 8 তলা। ফলে দিনে দিনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। প্রতি মুহূর্তে আতঙ্কে আমাদের থাকতে হয়, কারণ হয়েছে এখন ভূমিকম্প হচ্ছে প্রতিনিয়তই। এখান থেকে আমাদের মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছে, মানুষ বাসায় গিয়েও শান্তি নেই। এখন আমাদের বিল্ডিংটা নতুন একটা বিল্ডিং কাজ রানিং চলতেছে, অথচ রাজুক কোনো পরিদর্শন করে না।
রাজুকের একটা ইঞ্জিনিয়ার আসে না, কেউ আসে না, মালিক ভবন মালিকই ইঞ্জিনিয়ার হয়, ভবন মালিকই আর কি কন্ট্রাক্টর হয়। অভিযোগ রয়েছে রাজুকের ইমারত নির্মাণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশ ও সঠিক তদারকি না থাকার কারণে লাগামহীনভাবে গড়ে উঠেছে এসব বহুতল ভবন। যেমন পুরান ঢাকা বিল্ডিংও সব পুরাতন, অনেক বিল্ডিং মনে করেন যায় অবস্থা। ভূমিকম্প হইলে রাস্তা থেকে বের হইলে মানুষ মরবে, বিল্ডিংয়ের ভিতরে থাকলেও মানুষ মরবে, যাওয়ার কোনো উপায় নাই। কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে যে যার মতো করে বিল্ডিং তৈরি করেছে, যেটা দোতলার পারমিশন সেটা 3 তালা করেছে। রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণে অনিয়মে মালিক ও রাজুকের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পরে আমরা কিন্তু ক্যাটাগরি করছি যে কোনগুলো একদম সিভিয়ার ভাবে ক্ষতিগ্রস্ত, সেগুলো একটা করতেছি, কোনগুলো মডারেট আর কোনগুলো নর্মাল, একটু হয়তো প্লাস্টারে ফাট ধরছে বা এরকম কিছু। আমরা এগুলো করে অতি দ্রুত আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। ইচ্ছা করলে একটা বাড়ি প্ল্যান করা যায় না, এটার একটা রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছে, তারা এই প্ল্যানটা করে এবং আমাদের কাছে তাদের রেজিস্ট্রেশন আছে, তারপরে তারা এটা জমা দেয়। আমরা সেটা যদি সঠিক থাকে অনুমোদন দিই, সেখানে কিন্তু ওই পক্ষ কিন্তু সবাই অঙ্গীকারাবদ্ধ যে তারা এই যে প্ল্যান অনুমোদন করলো এইভাবেই তারা বাড়িটা করবে। এখন বাস্তবে দেখা গেল যে কেউ 6 তলা প্ল্যান পাস করায় সেটার 8 তলা 10 তলা বানাচ্ছে। আমি তো আইন আদালত না, আমি হলাম রাজুক, আমি আমার যারা অধীনস্থ বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। রাজধানী বাজারগুলোতে বেড়েছে শীতকালীন পণ্যের সরবরাহ। অন্যান্য বছরগুলোতে শীত এলেই কমতে শুরু করে শাকসবজির দাম, কিন্তু এবার চিত্র একেবারেই উল্টো। বাজারে সবজির প্রচুর সরবরাহ থাকলেও কোনো মতেই দাম কমাতে আগ্রহী নন বিক্রেতারা। এ সপ্তাহে মাছ, মাংস, ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও নিয়ন্ত্রণে নেই পেঁয়াজের বাজার। হঠাৎ বেড়েছে সয়াবিনের দামও, যাতে অসন্তোষ ভোক্তাদের। তবে নতুন চাল বাজারে উঠতে শুরু করায় কিছুটা স্বস্তি চালের বাজারে। আজকের বাজার দর জানাচ্ছেন মিফতা গালিব। রাজধানীর বাজারগুলোতে শীতের নতুন শাকসবজির সমারোহ। ভালো উৎপাদন এবং কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকায় সরবরাহ প্রচুর। কিন্তু সরবরাহ যাই হোক, যেন দাম না কমানোর পণ করেছেন বিক্রেতারা। গত বছরে যে দামে কিনছে এই দামে এখনো পাই নাই, বর্তমানে একটু বেশি আছে। সবজির দাম একটু আবার বাড়তি এবং কি আবার কমেন না, আমদানিটা একটু কম হয়েছে। তো ফুলকপি আপনার 40 টাকা 50 টাকা পিস, টমেটো আপনার 90 টাকা কেজি পাইকারি, আমরা 100-110 বিক্রি করি। ব্রয়লার মুরগি, মাছ, মাংস, চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনো চড়া পেঁয়াজের বাজার। বেড়েছে নতুন আলুর দাম। সয়াবিন লিটার প্রতি হঠাৎ 9 টাকা বাড়ায় অস্বস্তি বেড়েছে। আমাদের অন্যান্য জায়গার মধ্যে দাম বাড়লে সেই জিনিসটা খায় না, আর আমাদের এখানে বাড়লে আরো বেশি করে খায়। ওই জিনিসটা দাম বাড়ছে কিন্তু ওই খায় দেখে আরো মানুষের বেশি বাড়ায় হালায়। আমরা আগে 200 টাকার তরকারি নিলে আমাদের ব্যাগ ভরে নিচ্ছে, আর এখন 200 টাকার তরকারি ব্যাগের কোনাতেই পড়ে থাকে। শীতের মৌসুমে মানুষ সবজি বেশি খায়, কিন্তু এখন দামের জন্য কম খায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর বিকল্প নেই বলে মনে করেন ক্রেতারা। এখন একদম মধ্যবিত্ত লোকের হয়তো ম্যাক্সিমাম যারা মিডল ক্লাসের লোক 20 থেকে 25,000 টাকা বেতন পায়, 2 বাচ্চা নিয়ে চলে, তাহলে মতো এই টাকাই হবে না। নরমালি এক কেজি সবজি নিতে গেলে 80-90 টাকার নিচে নেওয়া যাচ্ছে না। সরকারের প্রত্যক্ষ নজরদারি থাকা উচিত, মনিটরিং থাকা উচিত যে কে কত রাখতে পারে, তাহলে আশা করা যায় কমে যাবে। শীতকালীন পণ্যে যথাযথ বাজারজাতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করা গেলে স্বস্তি ফিরবে বলে মনে করেন সবাই। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।